নতুন দায়িত্ব, নতুন স্বপ্নের প্রান্তে আজ আমরা একত্রিত হয়েছি শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং আমাদের অতীতের গৌরবময় অধ্যায়গুলি স্মরণ করতে, বর্তমানে কঠিন বাস্তবতাকে দীপ্ত সাহসে মোকাবেলা করতে এবং ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট ও কর্মমুখী পথ নকশা তৈরি করতে। 30শে জুলাই আদালতের আদেশে আমাদের দলের চেয়ারম্যানের একগুঁয়েমি, গঠনতন্ত্রের বিরোধী কার্যকলাপ, স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে আদালতের সাময়িক নিষেধাজ্ঞা জারি হয় তার উপর। এটি ছিল একটা অনিশ্চয়তা ও ছাপের বিষয়। জাতীয় পার্টি কখনো চ্যালেঞ্জের কাছে মাথা নত করেনি। সেই মুহূর্তে প্রেসিডিয়াম গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় আমরা পিছিয়ে যাব না, এগিয়ে যাব, এবং সেই সিদ্ধান্তের ফলে আজকের এই ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন। এই কাউন্সিলের সভাপতিত্ব করছেন আমাদের অভিজ্ঞ বিচক্ষণ নেতা, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ। এই অস্থির সময়ে তার নেতৃত্বে স্থিতি দিয়েছেন সাহস, দিয়েছেন দিক নির্দেশনা। আমি তাকে আজকে আপনাদের সকলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। বন্ধুরা, আমাদের পথ চলা ছিল সংগ্রামের, কিন্তু সেটাই ছিল আমাদের গৌরবের। 1986 সালে প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার প্রয়োজন ছিল, এবং সেই শূন্যতা পূরণে জাতীয় পার্টি প্রস্তুত। 1991 থেকে দীর্ঘ সময় আমরা সংসদে বিরোধী দল, কখনো ক্ষমতার অংশীদার, জনতার অধিকারের উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা উন্নয়ন, স্থিতিশীলতা ও শৃঙ্খলা রাজনীতি প্রতিষ্ঠা করেছি। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আমাদের সংগঠনের বিস্তার আজও আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের স্বীকার করতে হবে, সব দিন আমাদের উজ্জ্বল ছিল না। দলের ভিতরের বিভক্তি, নেতৃত্বের সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু অভিজ্ঞতা আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, সন্দেহ নাই। এর ফলে সাধারণ মানুষের আস্থা কিছুটা হলো ফাটল ধরেছে, যা মেরামত করার সময়ের দাবি। 2024 সালের শেষ ভাগে প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর অভিযাত্রা শুরু করি, যার মাধ্যমে দেশব্যাপী সফর তৃণমূল কর্মীদের সঙ্গে মত বিনিময়, সাংগঠনিক পুনর্গঠনে এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম আমরা হাতে নেই। গত 3.5 বছরে 21টির বেশি জেলা সম্মেলন করেছি, যেখানে প্রত্যেক সফরে দেখেছি জাতীয় পার্টির কর্মীদের মধ্যে একটা নতুন আশার আলো। 50টারও বেশি সভা, বৈঠক এবং প্রতিনিধি সম্মেলন করেছি, যেখানে নেতাকর্মীরা খোলামেলা মতামত দিয়েছেন। তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে জেনেছি তাদের চাহিদা, তাদের স্বপ্নটা কি। অঙ্গ সংগঠনগুলিকে নতুনভাবে সাজিয়েছি, নতুন কর্মী সংযোজন করেছি এবং বহুদিন নিষ্ক্রিয় থাকা কর্মীদের পুনরায় সক্রিয় করার চেষ্টা করেছি। প্রতি বছর ক্রম অনুসারে আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশন জমা দিয়েছি, সভা করি এবং নতুন পরিকল্পনা গ্রহণ করি। জানুয়ারি জুলাই 2025 ঢাকা সহ বিভিন্ন বিভাগের সাংগঠনিক সভা ও প্রতিনিধি সম্মেলন করি। 11 জুলাই জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে সংলাপ, যেখানে ভবিষ্যতের সহযোগিতার ভিত্তি তৈরি হয়। 13 জুলাই বিভাগীয় ফোরামের সাংগঠনিক রিপোর্ট একযোগে উপস্থাপন করি। প্রিয় শ্রদ্ধেয় কাউন্সিল এবং ডেলিগেট ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে যিনি সভার সভাপতি এবং আগামীতে আপনাদের মাধ্যমে আজকে দ্বিতীয় অধিবেশনে যারা এই দলের নেতৃত্ব নেবেন, আপনারা যাদেরকে নেতৃত্ব
দিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে। এবং যেহেতু নির্বাচন সামনে, দেশের মানুষের জন্য, তরুণ সমাজের জন্য আমার পক্ষ থেকে কিছু বক্তব্য, কিছু সাজেশন, কিছু কর্মসূচির রূপরেখা আমি অল্প সময়ে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আগামী নেতৃত্বের বিবেচনার জন্য। জাতীয় পুনর্জাগরণের রূপরেখা, অর্থনৈতিক কর্মসংস্থান, এক মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হবে আমাদের দলের অন্যতম একটি উদ্দেশ্য। একই সাথে ইসলামের আদর্শকে সমুন্নত রাখা হবে আমাদের দলীয় বক্তব্য। 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্প, কৃষি, প্রযুক্তি ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে আগামী 5 বছরে 1 কোটি নতুন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা যাবে যদি জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আরোহণ করতে পারে। বাংলাদেশকে রপ্তানি শক্তিতে পরিণত করা, পোশাকের বাইরে কৃষি, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, সফটওয়্যার ও গেমিং রপ্তানি বৃদ্ধি, ব্যবসা বান্ধব আইন ও কর সুবিধা প্রদান, রোবোটিক্স, ব্লকচেইন, গ্রিন এনার্জি, বায়োটেকনোলজি ও অটোমেশন বিনিয়োগের যে পদ্ধতি, সেটা জাতীয় পার্টি যদি ক্ষমতা যায় তাহলে তার ব্যবস্থা করবে। প্রবাসী কল্যাণ ও পুনর্বাসন কর্মসূচি, বিনিয়োগ স্কিম, স্বাস্থ্য বীমা, পুনর্বাসন ও ব্যবসায়িক সহযোগিতা, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, ইন্টারনেট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, কারিগরি, প্রযুক্তি ও উদ্যোক্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক, ধর্মীয় মানবিক মূল্যবোধ শিক্ষায় অন্তর্ভুক্ত, ডিজিটাল বাংলাদেশ 2.0 AI নির্ভর রাষ্ট্র, শিক্ষা, প্রশাসন ও শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, শিশু শ্রমের অবসান। শিশু শ্রম বাংলাদেশের একটা বিরাট সমস্যা। জাতীয় সব শিশুদের স্কুলে ফেরানো এবং তাদের শ্রম থেকে সরিয়ে নিয়ে আসা হবে অন্যতম জাতীয় পার্টির লক্ষ্য। ফ্রি মেডিকেল সেবা, সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল মানুষের চিকিৎসা, স্বাস্থ্য ও ওষুধ সরবরাহ, প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নির্মাণ এবং স্বাস্থ্যসেবা বিশ্বমানের নিশ্চিত করা। জাতীয় ও ওয়াকফ ট্রাস্ট, দরিদ্র এতিমদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা, হজ, উমরা ও অন্যান্য ধর্মীয় সফরে সরকারি সহায়তা, প্রশাসন ও সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, জিরো টলারেন্স নীতি, প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা ও জবাবদিহিতা, সব সরকারি সেবা অনলাইন, সব নাগরিকের জন্য আধুনিক আবাসন প্রকল্প, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান, অবকাঠামো মাস্টার প্ল্যান, হাইওয়ে, রেলওয়ে, নৌ ও আকাশপথের উন্নয়ন, মেট্রো, মনোরেল, স্মার্ট বাস সিস্টেম, ফ্লাইওভার দিয়ে আধুনিক ট্রাফিক পরিবহন ব্যবস্থা, চট্টগ্রাম, পায়রা ও মংলা আন্তর্জাতিক বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা, জাতীয় কৃষি পুনর্জাগরণ, স্মার্ট ফার্মিং, ড্রোন মনিটরিং, অর্গানিক চাষাবাদ ও রপ্তানি বৃদ্ধি করা, ফসলের ন্যায্য মূল্য, ভর্তুকি ও কৃষি সীমা নির্ধারণ করা, জাতীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ, সৌর, বায়ু ও জলবিদ্যুৎ থেকে 50% বিদ্যুতের ব্যবস্থা করা, বায়ু, পানি ও দূষণ মুক্ত বন্ধের কঠোর আইন, খনন, বাঁধ ও সেচ প্রকল্প, জাতীয় প্রতিরক্ষা শক্তিশালীকরণ, আধুনিক অস্ত্র প্রযুক্তি, সাইবার সুরক্ষা, উন্নত সাইবার ডিফেন্স ইউনিট গঠন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অবকাঠামো, ক্রীড়াক্ষেত্রে ভাষা, সাহিত্য, শিল্পকলা বিশ্বে প্রচার, ধর্ম, নৈতিকতা, উপাসনালয়ে সমন্বয়, উন্নয়ন, সুরক্ষা, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ন্যায্য ও বাণিজ্য, ইন্টারনেট 5G সবার জন্য উন্মুক্ত রাখা, স্মার্ট সিটি, স্মার্ট গ্রাম, ডিজিটাল সার্ভিস, স্মার্ট ট্রাফিক, নিরাপত্তা, সামাজিক, মহিলা ও সমাধিকার নিরাপত্তা, গৃহহীন শূন্য বাংলাদেশ, দুর্যোগ সহনশীল বাংলাদেশ। একটি কথাই বলবো যে আমরা
রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত সকল সময়ে হয়তোবা সিদ্ধান্ত সঠিক নেওয়া যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদেরকে বিভিন্ন ভাবে কটূক্তি করেন, দলের সহযোগী বা স্বৈর সহযোগী হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেন। একটি কথাই বলবো, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই এবং আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করার দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। সেই দলকে নিয়ে আমরা দেশের মানুষের সামনে এগিয়ে যেতে চাই। সকল নিয়ম কানুন আইন মেনে আমরা এই কাজগুলি করব। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। সবার সংগ্রামী সভাপতি, আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান আজিজ মাহমুদ সাহেবের সাথে এবং আমাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব জনাব মুজিবুর চৌধুরী সাহেবের সাথে আমার কথা হলো যে এই ধারাটা তুলতে হবে। হাওলাদার সাহেব বলেন যে ধারাটা তোলা হবে এবং গঠনতন্ত্রে আমরা সেইটা তোলার ব্যবস্থা করেছি। আজকে আপনাদের মাধ্যমে আপনারা অত্যন্ত এই কাউন্সিলর লিডার্সের ভাগ্যবান যে এই গঠনতন্ত্রে এই ধারাটা আপনারা আজকে বিনাশ করে চলে যাবেন। আজকে থেকে জাতীয় পার্টি ওই ধারা থেকে মুক্ত হইল। একটা বাজে ধারা, কাজ নেই কামড়ে যত লোক বক্তৃতা করলো, আপনাকে প্রাথমিক সদস্য থেকে সমস্ত সদস্যপদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো। বাপের জমিদারি আর কি, কিন্তু খাজনা দাও নাই, এখান থেকে বাইর করে দিলাম। আরে মেয়া, তুমি বাইর করে কেনা দলের শাসকের সেই জন্মলগ্ন এই যে জাতীয় পার্টি বলেন, এইটা হচ্ছে জাতীয় পার্টি। সবাই জন্মলগ্ন থেকে এইখানে বসে আছে জাতীয় পার্টি। আপনি কোথায় ছিলেন? আমরা যখন জাতীয় পার্টি করছি ঘরে ঘরে, আপনি তখন কোথায় ছিলেন? কোন কারখানায় চাকরি করছেন? বড় কথা বলেন। আপনার কিছু ক্যানভাসার দিয়ে আজে বাজে কথা ছেড়ে দেন, এই সমস্ত করবেন না। এইখানে আপনারা সাক্ষী আছেন, সাংবাদিক বন্ধুরা সাক্ষী। 12ই নভেম্বর আমাদের এই একটা বর্ধিত সভা হয়েছিল জাতীয় পার্টি, তখন আমরা সব জাতীয় পার্টি বর্ধিত সভায় কি হয়েছিল? 58 জেলা বক্তব্য রাখলো। তারা বলল এই নির্বাচনে যাবেন না, যাবেন না, যাবেন না। যারা যাবে তারা জাতীয় বেঈমান। উনি বললো যে আমাকে উপর ভরসা রাখেন, আমি ইনশাল্লাহ জাতীয় বেঈমান হব না। অথচ পরবর্তী সময় দেখা গেল উনি জাতীয় বেঈমান হইল। তা মানুষ যে আমাদের সরিষার কয়, বেঈমান কয়, সরকারের দোষর কয়, দালাল কয়, আজ্ঞাবহ কয়, আরো কত কি কয়। এটা তো এই সমস্ত কারণের জন্য আমাদের মুজিবুর চৌধুরী সাহেব একটু আগে ওনার সম্পূর্ণ বক্তৃতায় মাপ চাই গেছেন কি, যদি লাগাইয়ে বলছেন যে আমরা যে নির্বাচনে আসে থাকি, তা আমরা যাদের কাছে ক্ষমা চাই, অন্যায় করছি। আরে অন্যায় 100 বার হয়েছে, আসাটাই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোনো রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। এক কথা, ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অসুস্থ করার কিছু নাই, এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। আজকে দেখেন, এই যে আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি, আমরা কিন্তু কেউ ভালো নাই, সবাই চোর। চোর কেন? উনি যখন ক্ষমতায়, বিএনপি এমন কোন নেতা নাই গ্রাম অঞ্চলে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত 3 বার প্রধানমন্ত্রী,
প্রত্যেকে ওরা চুরি খেতায় নাম গেছে। দুদকের মামলা, মোবাইল চুরি, জুতা চুরি, ব্যাংক ব্যাগ চুরি, টুপি চুরি, মসজিদে চুরি, খ্যাপ চুরি, খুঁটি চুরি, এই চুরি মামলা দিচ্ছে আওয়ামী লীগ। আর এই 12 বছর 16 বছর খালি দাবড়াই গেছে পুলিশকে। আবার তারা ক্ষমতায় আওয়ামী লীগের সব চোর ডাকাত গুন্ডাবদল বানিয়েছে। অর্থাৎ এখন যদি রাজনীতিবিদদের বলেন যে আমরা 100 ভালো রাজনীতিবিদ যাই, যার নামে আজ পর্যন্ত কোনো মামলা করে দেওয়া নাই, এই দেশে পাবেন না, বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে। অর্থাৎ এই চোর চোর খেলায় আমরা সবাই কিন্তু হেরে গেছি, সবাই হেরে গেছি। আজকে ছাত্ররা একটি বড় বড় অভ্যুত্থান করছে, বিপ্লব। তাদের এই যে টান করে দিয়ে বুকের রক্ত দিল, গুলি খেল গাইল, তাদের একমাত্র কী ছিল? বৈষম্যহীন, শোষণহীন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। তার নতুন করে বিনির্মাণ করতে চাই দেশটাকে ঢেলে। আমরা তাদের সাথে একমত পোষণ করছি, আমরা আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি, কিন্তু অনেক বাধা। যে দোষ দিয়ে আওয়ামী লীগের দেশ থেকে কাটালেন, যেটা দানব সরকার, সর্বত্র তারা হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ব্যাংক লুট সব দখল করছে। দেশটাকে তারা জাহান্নামে করে দেশ থেকে চলে গেছে। এখন কিন্তু স্থায়ী বসে হয়েছে। কেন আমরা এটা সহ্য করবো? তাহলে ছাত্ররা কেন জীবন দিল, জনগণ কেন জীবন দিল? এই আন্দোলনে তো আপামর জনসাধারণ সবাই নেমেছিল, সব দল। তাহলে এইটার জবাব কে দেবে? আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না, ওই কজন ছাড়া বিএনপি। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিধায়কের সাথে বলতে চাই, আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন, আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো, আরেকজনকে আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দেখা দেয়। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা, এইটা নির্ভর করে রাজনীতিবিদদের উপরে। পুলিশ একা সব কিছু পারবে না, কিন্তু আপনার সব থেকে বড় দল, সবথেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে, শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তা যদি থামতেছে না, আরো বাড়তেছে। সেটা প্রমাণ শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে, আপনার বড় দলকে সংহত করতে করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সেই 18 বছর বয়স থেকে, বড় যে 20 বছর বয়স থেকে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে আসছে। পাকিস্তানের অন্যায়, পাকিস্তানের শোষণ, পাকিস্তানিদের অবজ্ঞা, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি স্বাধিকারের জন্য। সেই স্বাধিকার পর্যায়ে স্বাধীনতার রূপ গ্রহণ করল। ভালো কথা। এখন বাংলাদেশের প্রায় 54 বছর, তাই না? 54 বছর নানা চড়াই উত্তরের মধ্যে থেকে আমরা এই 54 বছর কাটিয়েছি। সবাই তার সময় একটা বয়সে
বিপ্লব করে, আমরাও করেছি। পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করেছি। এখন আমরা যে বাংলাদেশটা করলাম, এইটা দিয়ে আবার একটা বিপ্লব হচ্ছে, তো ভালো কথা, সংস্কার করছে। কিন্তু আমাদের ব্যবস্থা তো সংস্কার ছিল, এরশাদ সাহেব সংস্কার করেন নাই। স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, এই উপজেলা ব্যবস্থা ইত্যাদি এগুলো সংস্কারের অংশ। কিন্তু এখন এটা কোন পর্যায়ে পৌঁছবে, দেশে একটা নির্বাচন হবে কি হবে না, করতে দেবে কি দেবে না, এই দোদুল্যমান অবস্থার ভিতরে আমরা বসবাস করছি। আমি অনেক সময় হালকা মেজাজে কথা বলি, বাবা নির্বাচন করার প্রয়োজন কি, তোমরা দুইটা তো দল আছো, তোমার যে কটা আসনাতে ভাগাভাগি করে নাও, যে কটা মন্ত্রিসভা প্রয়োজন ভাগাভাগি করে নাও, মাঝখান থেকে 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা বা 5000 কোটি টাকা খরচ করে নির্বাচন করার প্রয়োজন কি? কেন কথা বলি, অমুককে নির্বাচন করতে দেবে না, তমুককে নির্বাচন করতে দেবে না। আর এবার আন্দোলনটা ছিল মানুষের অধিকারের ব্যাপারে, তাদের মৌলিক অধিকারের জন্য। আছে কিন্তু মৌলিক কথা কেউ বলে না, আছে কিন্তু বাক স্বাধীনতার কথা কেউ বলে না, আছে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার কথা কেউ বলে না। আমি পত্রিকায় দেখলাম বা পড়লাম, যারা এই সেদিন পর্যন্ত সংবাদপত্রের নানা দুর্বলতা সম্পর্কে, সীমাবদ্ধতা সম্পর্কে সমালোচনা করেছেন, সম্প্রতিকালে গত পরশু একটা বিবৃতি দিল, হুবহু একই জিনিস সংঘটিত হয়েছে। দখলের রাজনীতি হচ্ছে, ব্যবসা দখল হচ্ছে, দোকান দখল হচ্ছে, চাঁদা হচ্ছে, নিয়ম কানুনের ভিতরে নাই। কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশের যারা রাজনীতি করেছে, এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে? নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। তাদের চলার কথা না নাকি? শেষ হয়েছে? হ্যাঁ, গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। সে প্রথমেই বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করতেন না। দেখেন, অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে। কিন্তু এইবার যেভাবে অপমান করছে, এটা ইতিহাসে লেখা থাকবে। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদের গাইনা বই লাগাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা, হালার পালা বাস্তবায়ন করবে এই প্রশ্ন তো দিতে হবে। তো আমার কাছে জাসদ এসেছিল অনেক বছর আগে, 14 দফা না 19 দফা নিয়ে আসাম রক্ষা আসলেন। ভালো মন্দ যাই হোক, ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে? তোমরা করবা। এটা সিরাজুল খান ছিলেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাষণ রাজনীতিবিদ। তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করো। দেশ স্বাধীন হওয়ার পর এই ধরুন মিন্টু রোডে বঙ্গবন্ধু বসতেন, আমি ওখানে গেলাম। সেদিন জাতীয়করণ ছিল, তো মণি সিং তিনিও ওখানে ছিলেন। বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন, দাদা আপনি মঞ্জুকে চিনেন? তাকে ছিলেন আমার দিকে। উনি বললেন, বঙ্গবন্ধু বললেন মানিক ভাই ছিলেন। ও, তুই মানিক ভাইয়ের ছেলে? আমি তো একটু অন্য ধরনের কথা বলি। আমি বললাম, দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায়? বলে, আমরা যদি বগিটা রেল তুলি তাহলে তোমরা ধাক্কায় নেবা। আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না।
তাই না? তো সেই জন্য বলে জীবন সায়নটা করছে। আমরা একটা সমাজ চেয়েছিলাম, একটা ভোটের অধিকার চেয়েছিলাম, একটা মানুষের নির্ভয়ে বসবাস করার একটা পরিবেশ সৃষ্টি চেয়েছিলাম। আমি শুনি, দেখি, পড়ি, হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে। আমি ভাবি এই টাকা আসলো কোথা থেকে, দিল কেটা, রয়ে গেল কেমন করে, তাই না? এত টাকা, অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। সে যাই হোক, আমরা যে রাজনীতি করছি, ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোড়াবানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছি, ও হালা জানে না, তাই না? সেই জন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। দ্বন্দ্ব এখন অনিবার্য। বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার মুরত নাই, কিলানে মশাই। মেয়েরা বড় বড় কথা গাও, সবাই নাকি মানুষ করে চলে হয়ে গেছি। আবার বলা, তুই গণতন্ত্র শিখছো কার কাছ থেকে? তোর তো আমি গণতন্ত্র শিখাইছি বেটা, তোর বাপের শিখা। কথা বুঝতে হবে। তারা যে ভাষায় কথা বলে, আমরাও সেই ভাষায় কথা বলতে জানি, কিন্তু কথাটা হলো ভয় দেখায় দেশ চালায়। এটা কোনো কথা হলো? এই সরকার না, সব সরকার। দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান আমলে ভালো কথা, তারা ভয় দেখাইতো, তারা মারতো, তারা জেলে দিত। এখনো মারে, এখনো জেলে দেয়, এখনো কিল দেয়। পার্থক্যটা কি হলো? পার্থক্যটা এই হলো, আদমজির জায়গায় আর এক আদমজি হয়েছে, 12 পরিবারের জায়গায় হয়তো 1000 পরিবার হয়েছে। এই জন্য তো বাংলাদেশ করা হয় নাই, এই জন্য তো 30,000 লোক এখানে আত্মাহুতি দেয় নাই। সেই জন্য বলি, এখানে যারা রাজনীতি করবেন, করছেন, তাদের দায়িত্ব অনেক বেশি। এটা বুঝে শুনে আসবেন। এবং এখানে একটা গণতন্ত্র, এই বাংলাদেশের 54 বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে। এখন সেই চেষ্টাটা হয়তো নাই। এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন, তারা শঙ্কাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য এই জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নে প্রয়োজনের সৃষ্টি হয়েছিল। আমাদের নেতা হযরত মোহাম্মদ এরশাদ সাহেব এই দল করেছিলেন। এখন একটা কথা বললে মারবা তো না, দল তো করছিলাম আমরা মিজান চৌধুরী। এরশাদ সাহেব তখন জেলে না, না সরি, সেটা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন। অতএব টেকনিক্যালি সে দলের চেয়ারম্যান হতে পারেন না। অতএব মিজান চৌধুরী সাহেব হলেন আরে বেটার সাথে জাতীয় পার্টি যান না, একটা প্রয়োজনে জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে 90 সালে সমাপ্ত হয়ে গেছে। এবং এদেশের পত্র পত্রিকার মানুষ, তাদেরকে আমি চিনি না, বুঝি না, এমন গাইলেন আমাদের শুরু করলো। আমি মনে মনে ভাবতাম, আচ্ছা বাবা, আমরা কি এগুলো করছি নাকি? আজকে 90 সালে না 96 সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসেবে সে আবির্ভূত হলো। আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারতো না। অত ছোট দল বড় দল নাই, আল্লাহর রহমত থাকলেই হয় নাকি? সেই জন্য আমি বলি, ইন্ডিয়াতে এটা আছে যদিও, সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা পাকিস্তান বাংলাদেশে বসবাস করে আসছি, আমরা জানি তখনকার দিনে বলবে এই অন্ধকার চিরদিন থাকবে না,
এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না, তাদের সময় আসবে তখন তারা করে দেখাবে। আমার এসে কোথায় কেন, আমার দিয়ে করাতে চায় কেন? তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর এক শর্টকাটটা চলছে না। আজকে মানে পত্রিকা আছে, অনেক বিদগ্ধ জন বলেন সংসার দেশ চলছে না। তা আমি মনে মনে ভাবি চলবে কি করে, গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা, যারা এই দেশে বসবাস করে নাই। কবে কোন রাত্রে, অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। এই যে বাস্তবতা, চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশে তো আমাদের সকলে, বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম, ভাইসে আছে এই দেশে। আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না, সেটাকে মনে কেন মনে করেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়ে। আমি কেটে পড়ার সময় আছে, নাহলে মারপিট করতে হবে। কাজী ফিরোজ পারবে, ও আর বন্দুক ছাড়া কোথায় কয় না, আর আমি তো বন্দুক ধরতেই পারি না। এই যে বাস্তবতা, তাই না? কয় ফিরোজ, কথা ঠিক করেছে কিনা? সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এটাকে ক্ষুণ্ণ করার জন্য, এটাকে ব্যর্থ করার জন্য, এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে 54 বছর। যে সরকারে থাকে পরে যখন সে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশে এখন দলই নাই যে হালাত দুর্নীতিবাদ না। তো পোলাপনটা কীভাবে, আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে সারা চলে যায়, আরে বা কি চুরি করলাম, তাই না? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে ভরা। তা আপনাদের এই কাউন্সিল সফল তো হয়েছে, আমি দেখলাম, চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রশ্ন ছিল, আমি রুহুর রহমান হালকে পড়ছি, এখানে সবাই কাউন্সিলর নাকি, ডেলিগেটও আছে, তাই না? তো যাই হোক, জাতীয় পার্টি যখন হয় 90 সালে বলে থাকবো না, এরশাদ সাহেবের 10 বছর জেলে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, মোট 10 বছর না, 6 বছর। এবং আল্লাহ তোমার কি শান, তাকে যারা জেলে রাখছিলেন তারা সকলেই জেলে গেছিলেন। জাতির সময় নাই বসে চিন্তা করার যে আমার যে মন্দির সাহেব চোর করলো, তারপরে মন্দির সাহেবের কী হলো, বলে আলাদা করে কেনা। এই যে বাস্তবতা শুরু হলো আইয়ুব খানের সময় থেকে। তবে একটু বদ্ধতা ছিল, জেলে পাঠায় নাই, জেলে পাঠিয়েছিল হোসেন শহীদ ছাড়া, তাকে হাউস অ্যারেস্ট করছিল, কিন্তু জেলে পাঠিয়েছিল মানে বঙ্গবন্ধু আইয়ুব খান অ্যাব্রোগেট করে দেন, সেটা অন্য কথা, আপনার প্রোক্লামেশন দিয়ে করেন। কিন্তু যতক্ষণ এই কনস্টিটিউশন আছে ততক্ষণ আপনি কোনো কিছু করতে পারবেন।
আপনি ওই পার্লামেন্টে করতে হবে। সেই পার্লামেন্টটা যদি নিরপেক্ষভাবে নির্বাচিত না হয় তাহলে তো আমরা সঠিক সংস্কার আমরা করতে পারব না। সেই নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে কিভাবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি। আপনারা নিরপেক্ষ নির্বাচন করবেন এবং এর দায় দায়িত্ব কার? কারণ আজকে যেই সব চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দখলদারি হচ্ছে, এগুলো কারা করছে? করছে রাজনৈতিক দল সমর্থিত লোকজন। সুতরাং এই রাজনৈতিক দলগুলো আজকে একসাথে বসে ঠিক করতে হবে তারা এগুলো করবে না। তারা এই দখলদারি যারা করে তাদেরকে পার্টিতে রাখবে না, যারা খুন খারাপি করছে তাদেরকে পার্টিতে রাখবে না। আজকে আপনি দুর্নীতির কথা বলেন, ঈশ্বর সাহেবের দুর্নীতির কথা অনেকেই বলেছিল। আপনার 90 থেকে আমরা ক্ষমতা, আজকে 35 বছর, আজ পর্যন্ত কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা ক্ষমতায় ছিলাম না, এখনো অনেক দুর্নীতি প্রমাণ হচ্ছে না, কিন্তু প্রমাণ হচ্ছে না কখন? যখন তারা ক্ষমতায় আসে। এক একটা সরকার চলে যায়, আপনার দুর্নীতির মামলা, পরে ক্ষমতায় আসেননি, এরশাদ সাহেবকে মিথ্যা মামলা দিয়ে আপনার রাজনীতি করতে দেওয়া। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কেন জাতীয় পার্টি আজকে সামনের কাতারে নেয়, কেন জাতীয় পার্টি আজকে দুর্বল? তার একটা প্রধান কারণ হচ্ছে যে, এবং যেটা কেউ বলতে চায় না, সেটা হচ্ছে যে এই এরশাদ সাহেবকে মামলা দিয়ে তাকে জেলে নিয়ে আপনার কোনোদিন তাকে সঠিক রাজনীতি করতে দেওয়া হয় না। আমরা আরেকটা জিনিসের জন্য আমরা পার্টিকে শক্তিশালী করতে পারি, কারণ আমি বলতে পারি আজকে জাতীয় পার্টির এখানে কেউ নাই যার একটা ব্যাংক আছে, কেউ নাই যার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কেউ নাই যার একটা কর্পোরেট বডি আছে। কিন্তু ব্যাংক আমরা দিয়েছি, শুরু করেছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দিয়েছি, বড় বড় বিজনেস হাউস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের সময়, কিন্তু আমাদের পার্টির কেউ সেইটা নেয় না। এই কথা অন্য দুই পার্টি বলতে পারবে না। আজকে ব্যাংক কাদের? হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগের, না হয় জামাতের। এই তিন বড় পার্টি আজকে ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, বড় বড় বিজনেস হাউস বলেন, এগুলো কিন্তু তাদের। জাতীয় পার্টির নাই। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল একটা না, কিন্তু জাতীয় পার্টি, সেই জন্য আমি বলি আমাদের মানুষের কাছে বলার অনেক কিছু আছে। আজকে এই কাউন্সিল কেন হয়েছে? কেন আজকে আমরা চেয়ারম্যান এই কাউন্সিলে আসেন নাই? আমি তো মনে প্রাণে চেয়েছিলাম এবং তাকে অনুরোধ করেছিলাম আপনি কাউন্সিল করেন, আপনি কাউন্সিল করেন। আপনারা 29 জুন আপনি বলেছিলেন আপনি কাউন্সিল করবেন। কাউন্সিল যদি করার ইচ্ছা থাকতো তাহলে আজকে এইভাবে তো কাউন্সিল করা যেত। কিন্তু তিনি যখন বুঝেছেন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, যেটা আমার পার্টির একজন সদস্য হিসেবে আমার অধিকার, তিনি আর কাউন্সিল করলেন। তিনি মনে করেছেন আজকেও যদি এখানে আসতেন আমরা সম্মানীয় চেয়ারম্যানের চেয়ারে বসতাম। আমি আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, যেই চেয়ারম্যান হবে এখানে তার কাছে আমরা আশা করব যেই সব নেতৃবৃন্দ বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি তাদেরকে বলবো চলুন আপনারা শুদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটা করে দেব। কারণ আমরা স্বপ্ন দেখছি, আপনার স্বপ্ন দেখছে, যেই স্বপ্ন আমাদেরকে আমাদের রাষ্ট্রপতির সাথে দেখিয়ে গেছে। স্বপ্ন দেখছে এই দেশের শাসনভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি।
আমরা যদি মানুষের কাছে যেতে পারি, আজকে যেই সব আপনার রিফর্মের কথা বলো, সংস্কারের কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো যারা আজকে সংস্কার করার জন্য বসছে তারাই বাধা দিয়েছিল। আপনার এই বুদ্ধিজীবীরাই সেদিন আমাদেরকে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করতে দেয়। যারা কমিশনে আছে তারাই এই সংস্কারগুলো বন্ধ করেছিল। আজকে সময় আমাদের পার্টিকে শক্তিশালী, আমরা জনগণের কাছে যেতে পারবো। আমরা কোনো অন্যায় করিনি। আমাদের কিছুক্ষণ আগে বোধ হয় ফিরোজ রশিদ আমাদের নির্বাচনের কথা, নির্বাচন আমরা করেছি, কোনো অন্যায় করিনি। তখনকার যে নিয়ম ছিল, যে আইন ছিল, আপনার বিশ্বের স্বীকৃত একটা সরকার, সেই নির্বাচন। আমাদের কাজ কি হচ্ছে, সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। আমরা তো বিপ্লবী পার্টি নই। তারপরেও আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছে, আমি তার সাথে এক সুরে বলবো, হ্যাঁ, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই, জনগণকে নিয়েই চলতে চাই। আমরা এইটা বলবো না যে আমি যেটা বুঝি সেটাই ভালো, আপনারা যেটা বুঝেন সেটা খারাপ, সেটা আমি বলবো। হ্যাঁ, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আজকে